আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আমাদের এই বিতর্ক। আমরা বিতর্ক শুরু করেছি। বিতর্কের নিয়ম হয়ে গেল প্রত্যেক বিষয়ই তার নির্দিষ্ট বক্তব্যের জন্য 2 মিনিট সময় পাবে। 2 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করতে হবে এবং তারপরে আমরা পরবর্তীতে পক্ষ এবং বিপক্ষ দলের কার্যক্রম শুনবো। সবাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ভেরি গুড। প্রথমে আমরা আসতেছি পক্ষ দল থেকে। পক্ষ দলের প্রথম বক্তা বিকাশের কাছ থেকে। ভেরি গুড। বৃদ্ধ বলতে বোঝায় এমন একটি অবস্থান যা আপনি মেন্টালিটি স্টেবল থাকেন এবং সবার সাথে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ নেন এবং আপনার জ্ঞানের পরিধি হয় বড়। আর এই জ্ঞানেই আপনার ধর্মচর্চা পরবর্তী জীবনে কাজে লাগে। কিন্তু বয়স হচ্ছে এজ মানে হচ্ছে নাম্বার। বয়স একটি সংখ্যা মাত্র যা কখনো আপনার ইচ্ছা শক্তিকে দমিয়ে রাখতে পারে না। ভক্তি জীবন বলতে আসলে আপনি কি বুঝেন? ভক্তি জীবনে মন্দিরে থেকে ভগবানের ভজনা করা ও ভক্তের সঙ্গে থাকা উপযুক্ত সময় হচ্ছে সেই সময় যে সময় আপনি কোনো কাজ সম্পাদন করলে তার আসল ফল আশা করেন, যার বিপরীতে রয়েছে শৈশবকাল। মাননীয় মডারেটর কেন শৈশবকাল ও ভক্তি জীবন পালন উপযুক্ত সময় নয় সেই সকল কারণগুলো উল্লেখ করে যাচ্ছে। আমার পরবর্তী বক্তাগণ সেই সকল কারণগুলো জানিয়ে দেবেন। স্বভাবের কারণে পুষ্টিঘাটতি দেখা যায়। শৈশবকালে ভক্তি জীবন ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নিজের জীবন চলার পথে অনেক সময় ব্যাহত হয়। বিপক্ষ দলের বিতর্কের বিষয়টি হতে পারে উচ্চশিক্ষা গ্রহণের অন্তরায়। আমার জীবনের সাফল্য ও ছাত্র জীবনের সাফল্য অর্জনে থাকতে পিছু না। ভক্তি জীবনে অধিকাংশ সময় বাইরে ও মন্দিরে কাটাতে হয়, যা আপনি আপনার পিতামাতার প্রতি কর্তব্য থেকে দূরে সরে যান। জীবনকে সমতল করে ধরে রাখতে এসে পড়েই যায়। এমন একটি পর্যায়ে যখন আমার মেধার বিকাশ ঘটে আর তখন উপযুক্ত জ্ঞান বিকাশ হয় আর তখন জ্ঞানের বিজ্ঞান সাহিত্য চর্চা শুরু বিষয়গুলো জানতে পারে না। আপনি বিষয় করে গেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভক্তি জীবন নয় বরং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতে হয়, যা পরিণত বয়সে মানুষ ও সমাজ ও রাষ্ট্রের অপরিসীম ভূমিকা রাখে। আমাদের জীবনটা থেকে অর্থনৈতিকভাবে সচ্ছল ভক্তদের উপরে উল্লিখিত বিষয়গুলো আমার পরবর্তী বক্তব্য সুন্দরভাবে বিশ্লেষণ করবেন এবং ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরি বল। হরি বল। আপনারা কি শুনতে পেয়েছেন? হরি বল পেয়েছেন? অনেকেই শুনতে পাইনি। তা আমরা পক্ষদল থেকে যদিও একটু শুনেছি যে আসলে তিনি বৃদ্ধ বয়সকে বেশি গুরুত্ব দিয়েছেন। তা আমরা তার বিপক্ষে আমরা এখন বিপক্ষ দলের বক্তার কাছে শুনবো ওনার বিপক্ষে কি বলতে পারেন। হরে কৃষ্ণ। জোরে বললো আর একটু জোরে। ধন্যবাদকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে শৈশব থেকে বৃদ্ধ বয়সে নাকি জীবন পালনের উপযুক্ত সময়। সকল কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। বিতর্ক বিষয়টির জন্য আমরা স্পষ্ট বিতর্কে দাঁড়িয়েছি শৈশব থেকে নাকি বৃদ্ধ বয়সে জীবন পালনের উপযুক্ত সময়। ভক্তি জীবন আসলে কি সেই সম্পর্কে আগে আমরা জেনে নিই। বিতর্কের পক্ষের প্রথম বক্তা জীবনের যে সংজ্ঞায়ন করেছেন, হ্যাঁ সেটাকে আমি সমর্থন করছি, কিন্তু সেই সাথে আমি আরো কিছু যুক্ত করতে যাচ্ছি। যে কর্মের দ্বারা কৃষ্ণের প্রতি ঐকান্তিক প্রেম জন্মায় এবং কৃষ্ণ সর্বত্র নয় এই জ্ঞানের উদয় হয়ে সকল জীবের প্রতি দয়া স্নেহ ভালোবাসা জন্মে তাকে বলে ভক্তি। আর ভক্তিকে সামনে রেখে আমরা জীবনযাপন করি তাকে বলে ভক্তি জীবন।
পড়েছেন সেখানে যা কিনা মানুষের অবসর সময়ে শিখতে হয়। ঠিক তেমনি উচ্চশিক্ষার পাশাপাশি একজন মানুষ হতে হলে ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। আমাদের শাস্ত্রে তো তাই বর্ণনা করা আছে। তাহলে ওই নৈতিকতা শিক্ষা ধর্মীয় শিক্ষায় কি হয়? নৈতিকতা যদি শিশুকাল থেকে করে না ওঠে তাহলে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবে। নৈতিকতার জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। কেন আসলে শৈশব থেকে ধর্ম পালন করা উচিত এবং বৃদ্ধ বয়স উপযুক্ত নয় তার কারণগুলো উল্লেখ করছি এবং আমার পরবর্তী বক্তব্য সেই বিষয়ে ব্যাখ্যা করে যাবে। শৈশব থেকে ধর্মচর্চার ফলে সমাজে নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধি পাবে, সময়ের সদ্ব্যবহার হবে, নীতিভিত্তিক চেতনার বিকাশ করবে। শৈশব থেকে ধর্মচর্চার ফলে নৈতিক শিক্ষার অভাবে উচ্চশিক্ষার ফল সম্পর্কে জানতে পারবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে, পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে রাখতে পারবে। আর এই গুণগুলো অর্জন করতে হলে আমাদের শৈশব থেকে ধর্মচর্চা করা উচিত। তাহলে দেখুন, আপনারাই ভাবুন, শৈশব থেকে ধর্মচর্চা করবেন নাকি বৃদ্ধ বয়সে? ধন্যবাদ সবাইকে। হরি বল। শুনতে পেরেছেন? শুনতে পাইছেন? হরি বল। শুনতে পান নাই? আমাদের দর্শকরা কি বলে? হরি বল। জয় জগন্নাথ দেব কি? হরি বল। শ্রী ভক্তবৃন্দ, আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা তার বক্তব্য পেশ করলেন। আমরা এখন পক্ষ দলের প্রথম বক্তার কাছে দ্বিতীয় বক্তার কাছে চলে যাবো। হরি বল। সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শৈশব নয়, বরং বৃদ্ধ বয়সে ভক্তি জীবন পালনের উপযুক্ত সময়। সঙ্গত কারণে আমিও আমার দল এই বিতর্কের পক্ষে অবস্থান করেছি। প্রথমেই আমি পুষ্টির বিষয়ে বলতে চাই। শৈশব বা জীবনের প্রাথমিক বয়সে তারুণ্যের শক্তি থাকে, তাই এই সময়টি সমাজসেবা, দাতব্য সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠানে কাজগুলো করার উপযুক্ত সময়। পড়াশোনা থেকে শুরু করে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে গেলে শারীরিক সমর্থন প্রয়োজন হয়। ভক্তি জীবন মানে নিরামিষ খাওয়া, জপ করা আর কতগুলো নিয়মের বাড়াবাড়ি, তাই নয় কি? ভক্তি করতে হলে নিরামিষ খেতে হয়। নিরামিষ খেলে শরীরে শক্তি আসবে কোথা থেকে? শাক ভাজা খেলে কি আর শক্তি আসে? আর তাছাড়া এই বয়সে ভক্তি করলে এইসব মানবিক দায়িত্বগুলো কে পালন করবে? বৃদ্ধরা। বৃদ্ধ বয়স হচ্ছে বিশ্রামের সময়। বৃদ্ধ
ধন্যবাদ ভদ্রপতি কর্মকারকে। খুব সুন্দর বলেছে। সুন্দর হয়েছে। উনি জোর দিয়ে বলেছেন যে এত কিছু যে আবিষ্কার হচ্ছে এগুলো কে আবিষ্কার করতেছে? কোনো ভক্তরা কি তৈরি করতেছে না বিজ্ঞানীরা তৈরি করতেছে? এখন আমরা দেখবো বিভক্ত দল থেকে আমরা কি এর প্রতি উত্তর পাই। হরে কৃষ্ণ। বিভক্ত দলে এবারে বিভক্তা ঐশী কর্মকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। হয়েছে ভক্তি জীবন নয়, সূচক নয় বৃদ্ধ বয়সে ভক্তি জীবনের উপযুক্ত সময়, কিন্তু সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমেই আমার প্রতিপক্ষ দলের পুষ্টির বিষয় নিয়ে তারা বলছে নিরামিষ খেলে নাকি শরীরে শক্তি থাকে না, কিন্তু আপনাদের কথার সাথে আমি একেবারে দ্বিমত পোষণ করছি। আপনারা হয়তো হর্ষ পাওয়ারের কথা জানেন না। ঘোড়া হাতির শরীরে এত শক্তি আসে কিভাবে? তারা কিন্তু সবাই তৃণভোজী। আজকের যে বড় বড় বিজ্ঞানী এবং মনি ঋষিরা তারাও কিন্তু নিরামিষকে অধিক গুরুত্ব দিয়েছেন। আয়ুষ্কালকে নির্ধারিত করার একমাত্র পদ্ধতি রয়েছে, যার মধ্যে নিরামিষ ভোজন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিত্যদিনের খাদ্য তালিকায় যত ফল, সবুজ শাকসবজি আপনি রাখবেন, আপনার শরীর তত বেশি শক্তিশালী হবে। তাই ছোটবেলা থেকে আপনি যদি নিরামিষভোজী হন তাহলে নিজেকে অত্যন্ত সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারবেন। তারপরে সেই নৈতিকতার বিষয় নয়, মানুষের মনে যখন ধর্ম এবং নৈতিক বিকাশ ঘটে তার এই নৈতিকতা সমস্ত গুণাবলীর মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। এসব শিক্ষার একমাত্র উপায় হচ্ছে ভক্তি জীবনে আসা, কেননা ভক্তি জীবনের অন্যতম একটি অংশ হচ্ছে নৈতিকতা। আর যদি ছোট বয়স থেকে একটি শিশুকে পড়ালেখার পাশাপাশি ভক্তি জীবনে আনা যায় তাহলে তার মধ্যে জীবনের নৈতিকতার সমস্ত গুণাবলী এমনিতেই পরিপুষ্ট হয়। বিজ্ঞপ্তিপক্ষ আমরা বলে থাকি আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশু। আপনারা বুঝতেই পারছেন শিশুদের ভবিষ্যৎ সুন্দর করে তোলার জন্য কোন ক্ষেত্রটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমি সময় ব্যাপার নিয়ে ছোটবেলা থেকেই শিখে আসছি। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সকালে ওঠার উপকারিতা কারোরই জানা নেই। একটি গবেষণায় দেখা গেছে সকাল 7টার মধ্যে যদি কেউ ঘুম থেকে ওঠে তাদের জীবনের মানসিক চাপের অনেক সমস্যা দূরে কমে যায়। এছাড়াও আধুনিক ডাক্তাররা বলে থাকেন মনকে শান্ত এবং মানসিক চাপ থেকে মুক্তি ও মনমনস্কতা দূর এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের কাজের পাশাপাশি পারমার্থিকভাবে অবশ্যই মেডিটেশন করা উচিত। আর এগুলো শুধুমাত্র ভক্তি জীবনেই সম্ভব। ভক্তি জীবন সবাইকে যথাযথ সময় ব্যবহার শেখায়, সময়ের কাজ সময় করার দক্ষতা তৈরি করে। ভক্তি জীবন অনুশীলন করা একজন শিশু সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারবে। এবার আসি বুদ্ধিবৃত্তিক চেতনা নিয়ে। বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটের অধ্যাপক মিরাজ বলেছেন শিশুর জন্মের প্রথম 10 বছর খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময় যদি শিশুদের ভক্তি জীবন শেখায় তাহলে কিন্তু তারা সকলের সাথে খাপ খাওয়াতে পারবে এবং তারা অনেক বেশি পাকাপোক্ত হবে। কিন্তু এটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সে শারীরিক ক্ষমতা সীমিত থাকে এবং মস্তিষ্কের কর্মক্ষমতাও খুবই কম থাকে এবং ভক্তি জীবনে সবকিছু পালন করতে অক্ষম হয়ে যায়। কিন্তু বিজ্ঞপ্তিপক্ষ এমন তাহলে আপনারা বুঝতেই পারছেন কোন বয়স থেকে আমাদের ভক্তি জীবনে আসা উচিত, বৃদ্ধ বয়স নাকি শিশু বয়স। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সভাপতি। অসংখ্য ধন্যবাদ বিপক্ষ দলের দিকে থেকে তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। নিরামিষ খেলে শক্তি হয় না? শুনেছেন? নিরামিষ খেলে শক্তি হয় কিনা? ধন্যবাদ। এখন আমরা পক্ষ দলের গভর্নরের কাছে চলে যাবো। আপনার বক্তব্য। হরে কৃষ্ণ। আজকে বিজ্ঞানের বিষয়টি নির্ধারণ করা হয়েছে শৈশব নামে। তোমার ভক্তি জীবন করার উপযুক্ত সময়। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি। শুরুতেই আমি আমার প্রিয় প্রতিপক্ষের কাছে উদাহরণ দিয়ে শুরু করছি। তিনি বলে দিলেন তৃণভোজী প্রাণীর কথা। মানিনা মডার্নার আমার প্রিয় প্রতিপক্ষের এটা জানা উচিত মানুষের পাকিস্তানি এবং প্রাণীর পাকিস্তানির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই মানুষের সঙ্গে প্রাণী তুলনা করাটা নিতান্ত হাস্যকর ব্যাপার। মানিনা মডার্নার তিনি আরো বলে গেলেন রং বেরঙের শাকসবজির কথা, যাদের নুন আনতে পান্তা ফুরায়
সাথে বক্তব্য প্রদান করার জন্য। এখানে আমাদের বিভিন্ন দলের নেতা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে বিতর্কের বিষয় শৈশব নয় বৃদ্ধ বয়সী ভক্তিজীবন পালনের উপযুক্ত সময়। সঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। আমি প্রথমেই বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তা যখন ভক্তিজীবনকে সংজ্ঞায়িত করলেন, আমার প্রতিপক্ষ বক্তারা মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তাদের মন ছিল অন্য কোথাও। তারা বারবার ভিন্ন ভিন্ন একই গান গেয়ে চলেছেন। শৈশব নয় বরং বৃদ্ধ বয়সী ভক্তিজীবন পালনের উপযুক্ত সময়। একজন ব্যক্তি যে শৈশব থেকে ভক্তিজীবন পালন করছে, সে তার জীবনের 4টি স্তর সম্পর্কে জানে। সেটা হচ্ছে অবৈধ সঙ্গ করা, আমিষাপান করা, নেশাপান করা, দাসপ্রসন্ন হওয়া ইত্যাদি। যে ব্যক্তি শৈশব থেকে ধর্মের জ্ঞান সম্পর্কে অবগত থাকে, সে তার থেকে বিরত থাকে। আমার প্রতিপক্ষে দ্বিতীয় বক্তা বলে গেছেন দায়িত্ববোধের কথা। আমি এখন আসি এই দায়িত্ববোধের কথা নিয়ে। যদি নৈতিক মূল্যবোধ না থাকে, তাহলে দায়িত্ব কোথা থেকে আসবে? এই দায়িত্ব আপনি দেখান ভক্তিজীবনে থেকে কয়জন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, তাহলে কারা পাঠাচ্ছে? প্রতিপক্ষ বক্তার কথা কি বলতে চাইছে? তারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, সেখানে তারা নৈতিক ও মূল্যবোধ শিখবে। এখন আমি বলতে চাচ্ছি, আপনাকে যদি কেউ মহামূল্যবান সম্পদ দিতে চায়, তাহলে কি আপনি সেটা বৃদ্ধকালের জন্য রেখে দিবেন? যে বিদ্যমান সে সেটা সাথে সাথেই গ্রহণ করবেন। আর আমাদের কলিযুগের মহামূল্যবান সম্পদ হরিনাম সংগীত, সেটা আমরা পেয়েছি সেটা মহাপ্রভুটি পাই। যারা বুদ্ধিমান সেটা শোনা মাত্রই গ্রহণ করবেন, আর যারা আমার প্রতিপক্ষের মতো বেশি বুদ্ধিমান তারা বৃদ্ধকালের জন্য রেখে দিবেন। আর আমার প্রতিপক্ষ বন্ধুরা বারবার বলে আসছে যে বৃদ্ধ বয়সে নাকি তারা ধর্ম করবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৃদ্ধ বয়সের সময়সীমা হচ্ছে 60-এর ঊর্ধ্ব। বর্তমানে আমাদের গড় আয়ু 60 থেকে 70 বছর, কিন্তু ভগবান জানে তারা অত বছর পর্যন্ত বেঁচে থাকবেন কিনা। যেহেতু মৃত্যু আমাদের সকলের জন্য, তাই শৈশব থেকে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত নেওয়া উচিত, যাতে আমরা সহজে এখান থেকে উত্তীর্ণ হতে পারি। আপনি আরেকটি বিষয় চিন্তা করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতার জ্ঞান প্রদান করেছিলেন, সেই জ্ঞান কাকে প্রদান করেছিলেন? অর্জুনকে। এটা কোথায় প্রদান করেছিলেন? এটা প্রদান করেছিলেন যুদ্ধক্ষেত্রে। অর্জুন অবশ্যই কর্মযোগী ছিলেন এবং আমার আপনার থেকে সব বিষয়ে পারদর্শী ছিলেন। আমার প্রতিপক্ষ বন্ধু আরো একটি কথা বলে গেছেন, অকালে ফল পাকতে নাকি সে গাছের মিষ্টতা হয় না। আমার বৃদ্ধ প্রতিপক্ষ গাছের পরিচর্যা করে সুমিষ্টি ফল অভিলাষা করছেন। আমার প্রতিপক্ষের কথা আরো বলে গেছে, ভক্তি জীবন অনুশীলন করতে গেলে তাদের নাকি পড়াশোনার উচ্চ শিক্ষায় ঘাটতি হচ্ছে, কিন্তু প্রকৃত শিক্ষার যে উদাহরণ সেটা হয় তারা মঞ্চে বসে হৃদয়ঙ্গম করতে পারেনি। আমার পক্ষের প্রতিপক্ষ বলে গেছেন, প্রকৃত শিক্ষা সংজ্ঞায়ন করে প্রকৃত শিক্ষা শেখায়, যেটা হচ্ছে আমাদের উচ্চ শিক্ষার পাশাপাশি আমাদের যে ধর্মীয় জ্ঞান অর্জন করা। আমার বৃদ্ধ প্রতিপক্ষ এটাও বলে গেছেন, যদি কোনো মায়ের একটি সন্তান থাকে এবং মন্দিরে চলে যায়, তাহলে সেটা অনৈতিক কাজে দায়িত্ববোধ থেকে পিছিয়ে আছে। আমাদের শাস্ত্র মতে আমাদের যারা গৃহস্থ আছে তাদের 12টি সন্তান নেওয়ার অধিকার আছে, কিন্তু বর্তমানে আমরা একটি মাত্র সন্তান নিয়ে সেই দায়িত্ববোধ অবহেলা করছি। যদি মন্দিরে ব্রহ্মচারী প্রহরী থাকে, তাহলে ধর্মের জ্ঞান আমরা সহজভাবে লাভ করতে পারি। এখন যদি ঘরে বসে পিএইচডি অর্জন করতে চাই, তাহলে সেটা সম্ভব নয়। তেমনই আমরা যদি মন্দিরে ব্রহ্মচারী প্রভৃতির কারো স্পর্শে না থাকি, তাহলে আমরা ধর্মের প্রকৃত জ্ঞান সম্পর্কে অবগত হতে পারবো না। জনজগতের শিক্ষা অর্জন করতে গেলে যেমন বিভিন্ন গাইডের প্রয়োজন, তেমন পারমার্থিক শিক্ষা লাভের জন্য মন্দিরে ব্রহ্মচারী প্রভৃতির আশ্রয় লাভ করতে হবে। বর্তমানে নৈতিক শিক্ষার অবনতি হচ্ছে। ধর্মীয় শিক্ষার অভাবে কোনো প্রকার নৈতিক জ্ঞান তাদের মধ্যে বিরাম করে না, যার ফলে শৈশবেই ধর্মান্তরিত হওয়ার ঘটনা ঘটে। আরেকটি বিষয়, ভক্তিজীবন পালন করে আমাদের অনেক জ্ঞানী লেখক রয়েছেন। ছিল প্রভুপাদ একজন রসায়নবিদ ছিলেন, আরো অনেক মহারাজেরা তারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন। প্রতিপক্ষ বন্ধুরা নিশ্চয়ই এতটা বুঝতে পেরেছেন, কিন্তু নয় শৈশব থেকে ভক্তিজীবন পালন করা উপযুক্ত সময়। ধন্যবাদ সভাপতি। অসংখ্য ধন্যবাদ বিপক্ষ দলের থাকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবারে যুক্তিখণ্ডনে আমরা দেখব যে কীভাবে কোনটি শ্রেষ্ঠ হয়, বৃদ্ধ বয়স নাকি শৈশব থেকে। আমরা এখন যুক্তিখণ্ডনে যাব পক্ষ দলের গভর্নরের কাছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরো সুযোগ প্রদান করার জন্য। সেই সাথে আরো ধন্যবাদ জানাই বিতর্কের বিষয়টি আরেকবার মনে করে দেওয়ার জন্য। আমার তো মনে হচ্ছে আমার বিপক্ষ দলের বন্ধুরা ভুলেই গেছেন আজকের বিতর্কের বিষয়টি। তিনি কিন্তু একবারও দেখে যেতে পারলেন না কিভাবে ধর্মকে নিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া যায়। আমার তো মনে হচ্ছে তিনি পুরোটা সময়
করতে পারবে না এবং খুব সুন্দর তিনি জোরালো ভাবে বলে গেলেন বৃদ্ধ বলেই শেষ। কারণ আমরা শেষ পর্বে যুক্তি করার জন্য বিপক্ষ দলের কাছ থেকে ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় সুযোগ প্রদান করার জন্য। আমার এটাই প্রমাণ করতে চেয়েছি যে সুন্দর সুন্দর কথা বলে বক্তৃতার মঞ্চে বক্তৃতার মাধুর্য বৃদ্ধি করা যায়, কিন্তু যুক্তিযুক্ত করা যায় না। আমার প্রতিপক্ষ মধ্যে শুধুমাত্র জড়জগতিক শিক্ষার উপরেই গুরুত্ব দিয়েছে। জড়জগতিক শিক্ষা যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে এবিসিডি শিক্ষা লাভের প্রমাণই থাকে। তাকে এবিসিডি শিক্ষা লাভের জন্য স্কুলে পাঠায় তার পিতামাতা জোর করে এবিসিডি শিক্ষা লাভের জন্য, কারণ তারা জানে ভবিষ্যতে তার এই জ্ঞানটি কাজে লাগবে। যেমন ভক্তি জীবন শিশুকাল থেকে গ্রহণ করলে মৃত্যুর পর যে আমাদের চরম পর্যায়ে রয়েছে সেখানে সেটাই কাজে লাগবে। মৃত্যুর পর আমাদের ভগবতভাবে ফিরে যেতে হবে, সেই জন্য শৈশব থেকে এই জ্ঞান প্রয়োজন। সেই জ্ঞান আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের নেই, কারণ তারা এখনো বিজ্ঞ হননি। তারা বুঝতেই পারছে না শৈশব থেকে ধর্মযুদ্ধ পালন না করলে জীবনে এটি সম্ভব না। তারা বললেন ধর্মযুদ্ধ করে নাকি চাপ হবে। আপনারা জানেন পড়াশোনার পাশাপাশি নাচ গান বক্তৃতা খেলাধুলা ইত্যাদি ছুটির দিনও বের করে শেখানো হয়, কিন্তু ধর্মীয় শিক্ষা যদি তাদের শুক্রবারে 1 ঘন্টা সময় হয় না, তাহলে তাদের কীভাবে নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে এবং সমাজের কল্যাণে তারা কীভাবে এগিয়ে আসবে? বিজ্ঞ প্রতিপক্ষ আমার ব্যালেন্স চাইতে কথা বলে। বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে বিশ্লেষণ করে দেখুন, তারা ধর্মচর্চা করবে না জব করতে গেলে নাকি তাদের সময়ের অপচয় হয়। 16 মালে জব করতে কত সময় লাগে তা নিশ্চয়ই জানা আছে, অতিরিক্ত 2 ঘন্টা। আচ্ছা 16 মালের জব বাদ দিন, 8 মালে জব করতে হলে 1 ঘন্টা সময় লাগে। বিজ্ঞ প্রতিপক্ষ সকাল থেকে রাত পর্যন্ত আপনারা বিশ্লেষণ করে দেখুন, আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে কত সময় ব্যয় করে। আসলে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ নদী শুকানোর অপেক্ষায় আছে, কখন নদী শুকাবে কখন তারা খাবে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না কখন নদী শুকাবে আর তারা কখনো পার হতে পারবে না। এটা তাদের প্রবণতা মাত্র। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আবাস ধন্যবাদ বাঙালি। আসলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শৈশবেই ভক্তি জীবন যাপন করবো, বৃদ্ধ হয়ে করবো, তাই না? তো কেমন লাগছে আপনাদের? যদি ভালো লাগে ধন্যবাদ সবাইকে। তো শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করি, আমি বুঝতে পারবো যে প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমারণ আচরণ রাখবো, অর্থাৎ কৌমার বয়সে আপনি যা আচরণ করবেন সেই বিষয়ে আপনি বিজ্ঞ প্রাজ্ঞ হবে। সেই কারণে আমরা কৌমার বয়সে যেটা আচরণ করবো সেটা বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের মধ্যে থাকবে। আবার আঞ্চলিক ভাষায় বলে একটা কথা বলে, কাঁচা না নইলে বাস পাকলে করে চাষ চাষ। অর্থাৎ আমরা যদি কাঁচা বয়স থেকে অর্থাৎ শিশু বয়স থেকে কৌমার বয়স থেকে যদি ভগবত ভক্তি আচরণ না করি, অনুশীলন না করি, তাহলে বৃদ্ধ হয়ে আমরা সেটা পারবো না। আমাদের মধ্যে এখানে অনেকে আছে, আপনারা হৃদয়ে বুকে হাতে বলতে পারবে অনেক বড় হয়ে গেছি, হরে কৃষ্ণ নাম করতে লজ্জা লাগে, তিলক করতে লজ্জা লাগে। হ্যাঁ, ভগবানের কাছে যাবো, মন্দিরে যাবো, ভক্তি দিব, কিভাবে প্রণাম করবো? শুয়ে করবো না হাঁটু ফিরে করবো? কেউ দেখছে নাকি? আমাদের অনেক এরকম প্রশ্ন আসে, হরে কৃষ্ণ করবো না প্রণাম করবো? এটা কিসের কারণে হচ্ছে? আমরা কি কখনো নিজেকে এইভাবে অনুসরণ করছি? ভাবছি কখনো যে কেন এটা হচ্ছে? আমি তো সনাতন ধর্মাবলম্বী, আমি ভগবানের কাছে যাবো, প্রণাম করবো, এটা আমার গর্বের বিষয়। আমি পুজো করবো, আমি ভক্তি করবো, এটা আমার গর্বের বিষয়। তবে কেন আমি সংকোচ করবো? আমার ভিতরে সংকোচ কাজ করছে। কারণ কি আমরা এরকম ছোটবেলা থেকে অনুসরণ করি? একই না? যদি হ্যাঁ হয় হরিবল বলেন একবার। তো আমরা এই কারণে আমরা যখন ছোট থেকে অনুশীলন করছি,
তখন আমাদের ভিতরে সম্পর্ক কাজ করবে না, দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না। যেমন দেখছেন এই ছোট ছোট ছেলেমেয়েরা এরা কিন্তু এখন ভক্তি জীবন অনুশীলন করছে, এরা চেষ্টা করছে জাগ্রত ছাত্র সমাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই সম্পূর্ণতা হওয়ার কারণ আরেকটা বিষয় আমরা জানি না। আমরা এখানে অনেকে আছি, অনেক বয়স হয়ে গেছে, আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু যদি বলা হয় যে বাবু ভাই দাদা আপনি একটা গীতা শ্লোক বলেন তো, বলতে পারবে না। সারাদিন পেটে উঠে চলে বলবে বাইরে হবে না। তাহলে আসলে আমাদের এই জাগতিক শিক্ষা একাডেমিক শিক্ষা আমাদের প্রকৃতপক্ষে এই ভগবান ধাম কিংবা ভগবানের কাছে শরণাপন্ন করে না। এই জন্য দরকার আধ্যাত্মিক শিক্ষা। আর এই শিক্ষাটা কোথা থেকে আসবে? না, ফ্যামিলি থেকে, ঠিক আছে? এবং এরকম ধর্মীয় সম্পর্কের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে। আজকে এখানে যারা যাদেরকে দেখছি শিক্ষক করছে, এরা সবাই জাগ্রত সমাজের শিক্ষার্থী। আমাদের ইসলামে প্রভুপাদ এই ব্যবস্থা করে দিয়েছে, হ্যাঁ, আমরা জন্ম থেকে মৃত্যু অবধি এখানে শিখতে পারবো। যারা স্কুল পর্যায়ে স্টুডেন্ট আছে তাদের জন্য যে শিক্ষার ব্যবস্থা সেটা হলে সমাজ, এবং যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে তাদের ইয়ত ফোরাম, এবং যারা বিবাহ করে গৃহস্থ জীবনে প্রবেশ করছে তাদের কোনো ভক্তি বিষয়ে নামাঙ্ক সংখ্যা আছে। তো আমি উদ্যোক্তভাবে সবাইকে আহ্বান করবো, আপনারা সবাই আসুন, স্কুলের সঙ্গে যুক্ত হোক, আপনারা ধর্মটাকে জানুন, শিখুন, তারপরে চর্চা করুন, দেখবেন আপনি সুখী হবেন। প্রভুপাদ বলেছেন যে হরিনাম করো সুখী হও, কৃষ্ণ নাম করো সুখী হও। আমরা যখন কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত হবো, ভগবানের সঙ্গে যুক্ত হবো, তখনই আমরা প্রকৃতপক্ষে সুখী বা আনন্দ লাভ করবো, ঠিক আছে? এই বলে আমি শেষ করছি। তো আমার সঙ্গে সবাই একবার হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। এরপরে আমাদের থাকতেছে বৈদিক ফ্যাশন শো। হরিবল, বৈদিক ফ্যাশন শো আপনারা কেউ মিস করবেন না। তার আগে আমরা শরীরের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে শেষ করে দেবো। হরিবল, সবাই নিজের নাম এবং উল্লাসে বলুন হরে কৃষ্ণ। শোনা যায় না কেন? হরিবল। আমি ক্লাস 9 এ পড়ি। হরে কৃষ্ণ। আমার নাম পরিশীলা কর্মকার, আমি এবার এখানে ফার্স্ট ইয়ার। হরে কৃষ্ণ। আমার নাম অমিতা কর্মকার, আমি ক্লাস 10 এ পড়ি। কিসে পড়ো? 5 এ? 9। হরে কৃষ্ণ। আমার নাম সোনাদেশ, আমি